স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়াত অবলা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন, এবং আজকে আমার সাথে পর্যালোচনার জন্য অনলাইনে যুক্ত আছেন সিনিয়র জার্নালিস্ট সৈয়দ মোহাম্মদুল্লাহ, এবং আমার সাথে আরও যুক্ত আছেন বাংলাদেশ ল সোসাইটির জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রশিদ। দুজন অতিথিকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে আজকের দিনের বাছাই করা কিছু সংবাদ শুরুতেই দর্শকদেরকে জানিয়ে আসতে চাই। দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খবর, দিয়েই শুরু করতে চাই। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশের জন্য প্রাণ বিসর্জন দেয়া বীর সেনাদের আত্মত্যাগ চিরকাল মনে রাখবে জাতি। সোমবার মেমোরিয়াল ডে উপলক্ষে ভার্জিনিয়ার আর্লিংটন ন্যাশনাল সেমেটারিতে অজ্ঞাত শহীদদের সমাধিতে ফুল দেওয়ার পর তিনি যে ভাষণ দেন, সেই ভাষণে তিনি কথা বলেন। ট্রাম্প আরো বলেন, আমাদের স্বাধীনতা ও নিরাপত্তার জন্য যারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, তাদের কারণে আজ আমেরিকা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তাদের আত্মত্যাগের প্রতি আমাদের কৃতজ্ঞতা চিরন্তন। অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট। তারাও নিহত সেনাদের প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে দিনের শুরুতে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে রাজনৈতিক প্রতিপক্ষদের স্কাম বলে আখ্যা দেন, যা মেমোরিয়াল ডের প্রথাগত মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করছেন অনেকে। সকালে দেয়া ওই পোস্টে তিনি বিচারকদের আমেরিকা বিদ্বেষী এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে অদক্ষ বলে মন্তব্য করেন। তবে আর্লিংটনে তার বক্তব্য ছিল তুলনামূলক সংযত। মূলত লিখিত বক্তব্য অনুসরণ করে ট্রাম্প শহীদ সেনাদের শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন। এটি আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, পুতিন সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন। কোনো কারণ ছাড়াই ইউক্রেনের শহরগুলোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছেন। ইউক্রেনীয় কর্মকর্তারাও জানিয়েছেন, এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় আকাশপথে হামলা, যাতে অন্তত 12 জন নিহত হয়েছেন। পুতিনের প্রতি দীর্ঘদিনের সদ্ভাব থাকা ট্রাম্প আরো বলেন, আমি তাকে বহুদিন ধরে চিনি, সবসময় ভালো সম্পর্ক ছিল, কিন্তু এখন সে মানুষ হত্যা করছে, এটি আমি একদমই পছন্দ করি না। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কথাবার্তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি বলছেন, জেলেনস্কির বক্তব্য তার দেশের উপকারে আসছে না, বরং সমস্যা তৈরি করছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, পুতিন যদি পুরো ইউক্রেন দখল করতে যান, তবে সেটি রাশিয়ার পতনের কারণ হবে। যদিও শান্তি আলোচনার কোনো অগ্রগতি নেই, ট্রাম্প দাবি করছেন রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির আলোচনায় বসবে। আজকের দিনের আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ, বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলা সিইও ইলন মাস্ক রাজনীতি থেকে কিছুটা সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। 2024 সালের নির্বাচনে কয়েকশো মিলিয়ন ডলার ব্যয় করার পর সম্প্রতি তিনি জানান, ভবিষ্যতে রাজনৈতিক খাতে তার খরচ অনেকটাই কমে যাবে। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নর এফিসিয়েন্সি ডোজ পরিচালনার মাধ্যমে মাস্কের সরাসরি প্রভাব বাড়লেও ব্যবসার ওপর চাপ বাড়ায় তিনি এখন মূলত ব্যবসায় মনোযোগ দিচ্ছেন। ডোজের বিতর্কিত সিদ্ধান্তের ফলে টেসলার বিক্রি কমেছে, যার ফলে বিনিয়োগকারীরাও চাপ বাড়াচ্ছেন। রাজনৈতিক খরচ কমানোর বিষয়ে মাস্ক কাতার ইকোনমিক ফোরামে বলেন, আমি ভবিষ্যতে অনেক কম খরচ করব, আমি মনে করি আমি যথেষ্ট করেছি। তবে তিনি এটাও বলেন, যদি ভবিষ্যতে কোনো কারণ দেখেন তাহলে আবারও খরচ করবেন। এদিকে রিপাবলিকান শিবিরে উদ্বেগ দেখা দিয়েছে মাস্কের এই সিদ্ধান্তে। এত বড় ডোনার সরে গেলে তার দলের জন্য একটা ধাক্কা হতে পারে। যদিও ট্রাম্পের নিজস্ব তহবিল সংগ্রহ ক্ষমতা রয়েছে, অনেকের মতে মাস্ক আবার ফিরেও আসতে পারে। আর ডেমোক্রেটরা বলছেন, মাস্ক সরলেও তার কর্মকাণ্ডের বিষাক্ত প্রভাব রয়ে গেছে এবং আগামী নির্বাচনে সেটিই তারা ব্যবহার করবে। বিশ্লেষকরা মনে করছেন, ইলন মাস্কের সরাসরি প্রভাব কমলেও হোয়াইট হাউসে তার অবস্থান এবং প্রভাব আগামী দিনগুলোতেও রাজনীতির গুরুত্বপূর্ণ একটি অংশ হয়েই থাকবে। আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক প্রসঙ্গে আজকে আমাদের থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মতপার্থক্য বা বিভেদ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার সেনা সদরের একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। ওই সংবাদ সম্মেলনে করিডোর ইস্যু, কুকি চীন, পুশিন সেনাপ্রধানের বক্তব্য সহ নানা বিষয়ই উঠে এসেছে।
সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, যেভাবে বলা হচ্ছে সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মতপার্থক্য রয়েছে, বিভেদ রয়েছে, এবং যেটা দেখছি মিডিয়াতে এরকম আসলে কিছুই নেই। সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে, সুতরাং এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই। আসলে পরিস্থিতি কি সেই পর্যালোচনা করব। আমাদের অতিথিরা আছেন, তারা নিশ্চয়ই তাদের মতো করে বর্ণনা দিবেন। আমি আলোচনা শুরু করতে চাই সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে দিয়েই শুরু করব। আজকে মেমোরিয়াল ডে ছিল। মেমোরিয়াল ডে উপলক্ষে ট্রাম্পের যে বক্তব্য ছিল, সেই বক্তব্য যেহেতু লিখিত বক্তব্য ছিল, সেখানে তিনি অনেকটা সংযত থাকলেও তিনি ট্রুথ সোশ্যালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আক্রমণাত্মক ছিলেন তার বিরোধী দলের প্রতি। মূলত মেমোরিয়াল ডেটা আমেরিকাতে আমরা বিগত বছরগুলোতে দেখে এসেছি যে দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের স্মরণে অনুষ্ঠানটি করা হয়, এবং মোটামুটি রাজনৈতিক প্রচারণার বাইরে থেকে আসলে নীরবে শ্রদ্ধা জানানো হয়। এত বছর আমরা যেটা দেখে এসেছি, আজকে ডোনাল্ড ট্রাম্পের এইরকম একটি কর্মকাণ্ডকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সংযোগটিতে একটু সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করছি সেটি ঠিক করার। আমি আব্দুর রশিদ, এরই মধ্যে আপনার পর্যালোচনা শুনে আসি। ধন্যবাদ এই প্রশ্নের জন্য আপনাকে। এই মেমোরিয়াল ডেটা আসলে 1868 এটা শুরু হয়। এটা আমরা এটা আসলে শোক দিবসে বলতে পারি, কারণ এখানে আমরা এই দিবসটা উদযাপন করি মূলত যারা এই আমেরিকার সার্বভৌমত্ব রক্ষার জন্য যেসব নারী পুরুষ সোলজার যারা জীবন দিয়েছে আমেরিকাকে ডিফেন্ড করার জন্য, তাদের শরণার্থেই আমরা এই দিবসটি পালন করি। এবং এটার সাথে সিভিল ওয়ার যখন হয় বা 60s তারপর থেকে 1971 এইটাকে অফিসিয়ালি রিকগনাইজ করা হয় এবং এটা ফেডারেল হলিডে হিসেবে তখন থেকে পালন করা হয় প্রত্যেক বছরের মে মাসের লাস্ট সোমবারে। এবং এটা শনি রবি পর তৃতীয় দিন যাতে একসাথে মানুষ একটু ভালো ছুটি পায়, এই জন্য এটাকে সোমবারে করা হয়। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য। এবং এটা মূলত সম্পূর্ণ নন পলিটিক্যাল ভাবেই অবজার্ভ করা হয়। এবং প্রেসিডেন্ট বরাবরই এখানে যখন বক্তব্য দেন এই মেমোরিয়াল ডে উপলক্ষে, তিনি আসলে আমাদের ভেটারানসদেরকে শ্রদ্ধা জানিয়ে এই বক্তব্য তার রাষ্ট্রীয় বক্তব্য তিনি দেন। এবং এখানে কোনো কিছুকে পলিটিসাইজ করা হয় না, কারণ আমরা সবসময় ভেটারানদেরকে সম্মান শ্রদ্ধা করি এবং তাদেরকে রাজনীতির বাইরে তাদের স্মৃতি তাদের মেমোরি আমরা ধারণ করার চেষ্টা করি, তাই না? তো এবারের মেমোরিয়াল ডেটের উনি বক্তব্য দিয়েছেন, পাশাপাশি যেসব আপনি বললেন যে স্ক্যাম হিসেবে যে শব্দ ইউজ করেছেন এবং জুডিশিয়ারিকে যে করেছেন, আর মানে এটা একটু নজিরবিহীন। এবং আপনি জানেন যে ট্রাম্প তো আসলে নজির তৈরি করতে পছন্দ করেন, তিনি সবসময় আলোচনায় থাকতে পছন্দ করেন এবং তিনি যেখানে যেভাবে মনে করেন যে তার তাৎক্ষণিকভাবে কিছু বলা উচিত উনি বলে ফেলেন এবং বলেই উনি আলোচনার মধ্যে চলে আসেন। তবে হ্যাঁ, জুডিশিয়ারিতে এখন বেশিরভাগ সুপ্রিম কোর্টের জুডিশিয়ারিতে তারই নিয়োগপ্রাপ্ত জাস্টিসরা রয়েছেন এবং জাস্টিসরা ইদানিংকাল কিছু কিছু তার এক্সিকিউটিভ অর্ডার নিয়ে যে ধরনের তারা জুডিশিয়াল অর্ডার দিয়েছেন, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে তার বিপক্ষে যাওয়ার কারণে হয়তো তিনি জুডিশিয়ারির উপরে কিছুটা নাখোশ। তবে আমার মনে হয় যে মানে যেভাবে করে এক্সিকিউটিভ অর্ডারের যে মানে বোমাগুলো আমরা দেখি, মানে আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট এত বেশি এক্সিকিউটিভ অর্ডার এত অল্প সময়ের মধ্যে দেওয়ার কোনো নজির নেই। শুধু তাই না, যে বিষয়গুলো বাইপার্টিসান সলভ হওয়া উচিত, কংগ্রেসের মাধ্যমে সলভ হওয়া উচিত, কংগ্রেসের মাধ্যমে আইন আকারে আসা উচিত, এরকম অনেকগুলো বিষয়তেও তিনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আসলে বিতর্ক তৈরি করেছেন এবং নজির সৃষ্টি করেছেন। নট অনলি দ্যাট, আপনি একটা দেখেছেন যে বিউটিফুল ল নামে একটা নতুন আইন, যেটা মানে ওই যে মূলত মেলানিয়া ট্রাম্প যেটা সিগনেচার করেছে, এটাও কিন্তু খুব নজিরবিহীন যে কোনো আইনে কখনো ফার্স্ট লেডি সিগনেচার করে কোন এক্সিকিউটিভ অর্ডারের মধ্যে, এটাও কিন্তু একটা নজিরবিহীন একটা ঘটনা। তো এইভাবে করে বিভিন্ন নজির সৃষ্টির মাধ্যমে উনি সবসময় আলোচনায় থাকতেই পছন্দ করেন। তবে হ্যাঁ, আলটিমেটলি এই মুহূর্তে আমরা বলতে পারি যে মেমোরিয়াল ডেতে আমরা সবাই আজকে দিনে শোকাহত এবং আমরা সবাই শ্রদ্ধা করে স্মরণ করছি সেই মানুষগুলোকে, যে মানুষগুলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ডিফেন্ড করতে গিয়ে সব নারী পুরুষ দেশের বাইরে বিভিন্ন যুদ্ধে, বিশেষ করে ভিয়েতনাম যুদ্ধে, তারপরে ইরাক যুদ্ধে এবং সম্প্রতি আফগানিস্তানে যারা জীবন হারিয়েছে, তাদেরকে আমরা স্মরণ করে আজকের দিনটা অত্যন্ত শ্রদ্ধা করে শোকাহত ভাবে আমরা তাদেরকে স্মরণ করছি। জি, সৈয়দ মোহাম্মদুল্লাহ, আব্দুর রশিদ যেটি বলছিলেন, আসলে কি আলোচনায় থাকতে পছন্দ করেন এরকম একটা বিষয়, নাকি যে নর্মস গুলো রয়েছে, যে নর্মস গুলো আমরা বছরের পর বছর বিভিন্ন অনুষ্ঠানগুলোতে মেনটেন করি, সেগুলোর ধার ধারলেন না, তিনি তার মতো করে থাকলেন? আসলে আপনি কিভাবে এটিকে পর্যালোচনা করবেন? রশিদ সাহেব অলরেডি বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমি যুক্তরাষ্ট্রের বিভিন্ন যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি
হ্যাঁ, অনেক সময় তিনি কথা বলেন, তার প্রত্যেক ব্যক্তি একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য প্রত্যেকের জীবনে। প্রেসিডেন্ট ট্রাম্পের এটা উনি তার মানে যারা বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সমালোচনা করেছেন, এবং তার আমলে কয়েকদিন আগে তিনি আরেকটা সামরিক বাহিনীর একটা মিলিটারি একাডেমিতে অনুষ্ঠানীয় তার আমলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীকে কতটা শক্তিশালী করা হচ্ছে এগুলো উল্লেখ করেছেন। তো যাই হোক, এই সম্পর্কে অলরেডি ঈশ্বর স্বেচ্ছা বলেছেন। আমি মনে করি আজকের দিনে এই দিনের পবিত্রতা রক্ষা করে সবাই নিহত শহীদ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা, এটি হচ্ছে সর্বোত্তম। জি, আমরা পরবর্তী বিষয়ে চলে যাব আলোচনার জন্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাগল আখ্যা দিয়ে বেশ কড়া সমালোচনা করেছেন। আব্দুর রশিদ, সাম্প্রতিক সময়ে বেশ ভালোই বন্ধুত্ব চলছিল ট্রাম্প এবং পুতিনের। অনেক দিন পরে, কিংবা বলতে পারেন যে এবার আসলে দায়িত্ব নেওয়ার পরেই প্রথম আসলে তিনি এরকম একটা আক্রমণাত্মক মন্তব্য করলেন। আপনার কাছে কি মনে হচ্ছে? হ্যাঁ, খুবই ভালোবাসার কেমিস্ট্রি তো আমরা নির্বাচনের অনেক আগে থেকেই আমরা শুনে আসছি। এটা পুতিন হচ্ছে তার বন্ধু, তার সাথে অত্যন্ত ভালো সম্পর্ক। যদিও সোভিয়েত ইউনিয়ন সবসময় আমেরিকার পুঁজিবাদের এগেনস্টে একটা অন্যরকম আইডিওলজি ধারণ করতো, বাট যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে লেট অফ 1990s, তখন থেকে সোভিয়েত ইউনিয়নে যে মানে গণতান্ত্রিক বা কমিউনিজমের ব্যারি থেকে যে একটা অন্য ধারায় তারা যাত্রা শুরু করেছিল, সেই যাত্রা মাঝখানে পুতিনের মাধ্যমে কাইন্ড অফ লাইক অথরিটারিয়ান একটা স্টেট হিসেবে পরিণত হয়েছে, যেখানে ইলেকশন, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো সবই বেশি সংকুচিত। এরকম অবস্থাতেই এমন একটা দেশকে রাষ্ট্রপ্রধানকে নিজের বন্ধু বলা এবং তার সাথে একটা ভালো কেমিস্ট্রি তৈরি করা, ভালোবাসার সম্পর্ক তৈরি করা, এগুলো আসলে আমাদেরকে মজাই দিচ্ছিল। তো এখন আমাদের প্রেসিডেন্ট তো বলেই বসছিলেন যে তিনি ক্ষমতায় আসলে একদিনের মধ্যে তিনি এই সমস্যার, ইউক্রেন সমস্যার সমাধান করবেন। সেই একদিনের জায়গায় অনেকদিন চলে গেল, এখনো সমস্যার সমাধান হলো না, ব্যাক এন্ড ফোর্থ অনেক কিছু বসা হচ্ছে। লোক, আমার কনসার্নটা হচ্ছে কি, উনি তো আসলে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে উনি রেইজ হন নাই, বা সেই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা উনার নেই। উনি ভালো বিজনেসম্যান, এটাতে নো ডাউট। আমি সবসময় বলি যে বিজনেস ডিল তৈরি করার ক্ষেত্রে তিনি ভালো। যেমন অলরেডি ইউক্রেনের সাথে একটা মিনারেলস ডিল উনি করেছেন, যেখানে আমেরিকার লাভই হবে। কিন্তু পলিটিক্যাল ডিলের ক্ষেত্রে উনি আসলে একইভাবে যখন এগুলো ঠিক মানে ইউজ করেন তার লেভারেজ গুলো, তখন কিন্তু এটা খুব একটা ভালো দিকে যায় বলে আমার কাছে মনে হয় না, আমি যতখানি অবজার্ভ করতে পারি। এখন কথা হচ্ছে যে পুতিন এখনো পর্যন্ত যেই এগ্রিমেন্টটাতে আপনার ইউক্রেন এগ্রি করেছে, যেটা কাতারে হয়েছে, কিন্তু রাশিয়া এখনো পর্যন্ত সেই এগ্রিমেন্টটা ফুললি অ্যাকসেপ্ট করেনি, এবং রাশিয়া এখনো সেটাকে অবজার্ভ করছে। নট অনলি দ্যাট, এই এগ্রিমেন্টের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখন 2022 সালে ইউক্রেন আক্রমণের পর যে সর্বশেষ নজিরবিহীন যে ড্রোন অ্যাটাকটা হলো কিভের বিভিন্ন অঞ্চলে এবং সাধারণ মানুষ মারা যাচ্ছে, তারই প্রেক্ষিতে আমাদের প্রেসিডেন্ট এই কথা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে, প্রেসিডেন্ট যদি এতই আন্তরিক হন এই যুদ্ধ বন্ধ করাতে, তাহলে উনি নেটোকে ইউজ করছেন না কেন? ইউরোপিয়ান ইউনিয়নকে কেন ইউজ করছেন না? ইউরোপিয়ান দেশগুলোকে কেন ব্যবহার করছেন না? আপনি জানেন যে ইউরোপের বাইরে ইরাক কিংবা লিবিয়ার ক্ষেত্রে কিন্তু আমরা নেটো বাহিনীকে ইউজ করেছিলাম। তাহলে নেটো বাহিনী গিয়ে কেন ইউক্রেনের বর্ডার অঞ্চল বরাবর কেন পাঠাতে, সমস্যাটা কোথায়? আর এই যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনায় কেন শুধুমাত্র আমরাই এখানে নেতৃত্ব দিচ্ছি, বা ডোনাল্ড ট্রাম্পই কেন এখানে নেতৃত্ব দিচ্ছে? এটা তো কোলাবোরেটলি হওয়া উচিত ছিল, যে এখানে ইউরোপীয় ইউনিয়ন থাকবে, সাথে জাতিসংঘ থাকবে, তাহলে একটা হলিস্টিক অ্যাপ্রোচ তৈরি হতো। এর মধ্যে দিয়ে পুতিনের উপর প্রেশার তৈরি করা যেত আরো বেশি। কিন্তু প্রবলেমটা হয় কি, যখন আমেরিকাই মনে করে যে সেই একমাত্র সমস্যার সমাধানের একমাত্র নিয়ামক এবং তিনি একমাত্র সমস্যার সমাধান করতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, তখন হয় কি, অনেক কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, অনেক কিছু অ্যালাইনমেন্ট হারিয়ে ফেলে, যার ফলে এইসব সমস্যার সমাধান আমরা করতে পারি না। এবং যাই হোক, এখন যে সমস্যাটা দাঁড়িয়েছে, এটা তো বোঝা যাচ্ছে, এখন প্রেসিডেন্ট নিজেও তো উপলব্ধি করছেন, তিনি বলছেন যে পুতিন ক্রেজি। অর্থাৎ পুতিন এখন আসলে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে জায়গায় থাকা দরকার সেই জায়গায় উনি থাকছেন না। পুতিনের মানে আরো অনেক দাবি রয়েছে, এবং এগুলো নিয়ে এখন কিন্তু আমরা একটা বিশাল ডাইলেমার মধ্যে পৌঁছে গেছি। এখন আমরা খুবই শঙ্কিত যে আসলে আমাদের প্রেসিডেন্ট যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি আসলে উনি পূরণ করতে পারবেন কি পারবেন না। অতি সম্প্রতি বা অতি নাতি দূরত্বের মধ্যে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হবে বলে আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, কারণ এখানে রিজিওনাল যে প্লেয়াররা আছে তাদেরকে যথেষ্ট ইনভলভ করার ঘাটতি রয়েছে, জাতিসংঘকে যথেষ্ট স্ট্রংলি ইনভলভ করার ঘাটতি রয়েছে। শুধুমাত্র আমেরিকার প্রেসিডেন্ট এককভাবে দায়িত্ব নিলে এই সমস্যার সমাধান খুব শীঘ্র হবে বলে আমি বিশ্বাস করি না। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, দর্শক সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনায় যুক্ত আছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ। দুজন অতিথিকে আবারও স্বাগত জানাচ্ছি। সৈয়দ মোহাম্মদুল্লাহ, ট্রাম্প আজকে দাবি করেছেন যে দুই দেশ খুব দ্রুতই আবারও আলোচনায় বসবে, যুদ্ধবিরতি হবে, কিন্তু শান্তি আলোচনার কোনো অগ্রগতি তো আমরা দেখছি না। এটা দুঃখজনক। এর আগে আপনি যেটা বলছিলেন যে উনি বলেছেন একটা ক্রেজি কাণ্ড করছে, উন্মত্ত ট্রাম্প পুতিন সম্পর্কে বলেছেন, ওইটা একটা পাবলিক ভার্সন, পাবলিক বক্তব্য। আমার ধারণা যে পক্ষের ভিতরে কয়েকদিন আগে তিনি প্রায় 2 ঘন্টা আলোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের পুতিনের সাথে। ফলে আমার মনে হয় দুই পক্ষের মধ্যে মোটামুটি একটা রূপরেখা নিয়ে কথাবার্তা হয়ে গেছে, বা এক ধরনের একটা ধারণা সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র এবং পুতিনের মধ্যে, রাশিয়ার মধ্যে। তারা কি চায়, যুক্তরাষ্ট্র কতটুকু পর্যন্ত তাকে অ্যালাউ করবে, সেটা একটা হয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছেন, তারপরে সেটাই যদি উনি এরকম উন্মত্ত কাজ করে থাকেন, মানে অত্যন্ত ভয়ঙ্কর কাজ করে থাকেন, এটা যদি যুক্তরাষ্ট্র সত্যি সত্যি মনে করে, তাহলে সঙ্গে সঙ্গে মানে কিয়েভ তার পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য সেই ঘোষণাও থাকবে, এবং সেখানে আরো অনেক বেশি অস্ত্র পাঠানো, ইমিডিয়েট ব্যবস্থা প্রতিহত করার জন্য। সেটা হয়নি। ফলে যেটা আমি বললাম, একটা রূপরেখা সম্পর্কে সম্ভবত এক ধরনের সমঝোতা হয়ে গেছে, বা আন্ডারস্ট্যান্ডিং দুপক্ষের মধ্যে হয়েছে, কতদূর পর্যন্ত পুতিনকে যেতে দেওয়া হবে। এবং তিনি আরেকটা কথা বলেছেন যে ওই দেশ পুরোপুরি দখল করতে গেলে সেটা খারাপ কাজ হবে রাশিয়ার জন্য, রাশিয়া একটু নিজের ক্ষতিগ্রস্ত হবে। তো পুরোপুরি দখল করতে সম্ভবত দেওয়া হবে না। কিন্তু আমার যেন মনে হচ্ছে যে পুতিন যে এর আগে ঘোষণা করেছিলেন বেশ অনেক আগে, যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাসের ভিতরে ইউক্রেনের যে সমস্ত এলাকাতে রাশার অঞ্চল বলে ঘোষণা করে রাশিয়া অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন, রাশিয়ার ডুমাতে, পার্লামেন্টে সেটা অ্যাপ্রুভ করা হয়েছে। সেইটা ব্যাপারে বলা হয়েছে ওটা রাশিয়া ছাড়বে না, সম্ভবত যুক্তরাষ্ট্রের সাথে মোটামুটি সম্মত হয়েছে। এর আগে 14 সালে তিনি যে সে ক্রিমিয়া এলাকা দখল করেছেন, পুরো মানে বন্দর এলাকা না, পুরো স্টেট প্রদেশ, সেটাও নিশ্চয়ই তাদের এখতিয়ারে ছেড়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। তারপরে আরো কিছু কিছু এলাকা যেটার সাথে ক্রিমিয়ার সাথে মানে সংযোগ তৈরির জন্য অন্য অতিরিক্ত যে সমস্ত এলাকা দরকার, সেটাও নিশ্চয়ই তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যাপারে এক ধরনের সম্মতি হয়েছে। তো ফলে এখন সম্ভবত 1/3 বা 1/4 দখল নিয়েছে, আরো একটু বেশি নিয়ে 40% 30% এরকম কিছু একটা হয়েছে। আমার মনে হচ্ছে ওই পর্যন্ত তাদেরকে এগোতে দেবে, তার বাইরে হবে না। এবং এই যে ইউক্রেনে এই ধরনের বর্বর আক্রমণ চালানো হচ্ছে ভয়ঙ্কর ভাবে, তাদের আগে তো যা ধ্বংসলীলা করেছে, এখন আরো চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এটা চাইলে, প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যি চান, তিনি জাস্ট বলেন জাস্ট স্টপ করবে। তো ফলে ঘটনা সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা করতে পারি। এ নিয়ে আর কি বলা যাবে, একটা রূপরেখা হয়ে গেছে সম্ভবত। জি, অ্যাডভোকেট আব্দুর রশিদ, ইলন মাস্ক কিছুটা সরে আসার মতো অবস্থা, অর্থনৈতিক যে ইয়াটা তিনি দিতেন, অর্থনৈতিক যে কন্ট্রিবিউশনটা তিনি করতেন, তিনি এখন বলছেন তিনি সেই জায়গাটা অনেক বেশি কমিয়ে ফেলবেন। তিনি একটা ইন্টারভিউতে বলেছেন ব্যবসার উপর চাপ বাড়ছে, আমি মূলত ব্যবসায় মনোযোগ দিচ্ছি, আমি অনেক খরচ করে ফেলেছি, ভবিষ্যতে কিছুটা কম খরচ করব, যদি প্রয়োজন হয় তখন আবারও করব। আপনার কাছে কি মনে হয়, বিষয়টা কি আসলেই ব্যবসার দিকে মনোযোগ দেয়া কিংবা ব্যবসার উপরে খরচ করা, অথবা তার কাছে মনে হওয়া যে আমি যথেষ্ট করে ফেলেছি, আমার আর দরকার নেই? আপনার কাছে কি মনে হয়, আসলেই কি তাই? সবকিছু মিলিয়ে আর কি। তিনিও ব্যবসায়ী মানুষ, সব ব্যবসায়ীরা তো একসাথে হয়ে এখন হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করছেন। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ ছিলেন, মাস্ক একজন ব্যবসায়ী মানুষ, $420 বিলিয়ন মালিক তিনি, এখন পৃথিবীর শীর্ষ ধনী। গত ইলেকশনে তিনি প্রায় $250 মিলিয়ন মতো খরচ করেছেন, যেটা আমেরিকার ইতিহাসে নজিরবিহীন যে কোনো একজন ব্যক্তি কোনো একটি নির্বাচন ক্যাম্পিং এ কোনো একজন ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে নিয়ে আসার জন্য এত পরিমাণ খরচ করেছে। এটা আমেরিকার ইতিহাসে এবং আমেরিকার গণতন্ত্রের জন্য একটা অনেক বড় একটা বেদনা, ধাক্কা এবং কষ্টের একটা বিষয়, যে আমরা সারা পৃথিবীকে শেখাই এবং আমরা সবসময় বলি আমাদের বক্তব্যের মধ্যে দিয়ে অফ দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দ্য পিপল। এবং সারা পৃথিবীতে কোনো দেশে গণতন্ত্র না থাকলে আমরা সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য অর্থ সহ সবকিছু ধরনের লজিস্টিক সাপোর্ট আমরা দেই।
এবং সেইখানে আমাদের এই দেশে যদি এমন হয় যে কোনো ধনী মানুষ তার অর্থ দিয়ে তিনি আমাদের পলিটিক্সকে বাই করছেন, যেটা বার্নি স্যান্ডার্স বারবার বলেছেন যে এই অলিগার্কস গুলো আমাদের গণতন্ত্রকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, এবং মাঝে মাঝে বার্নি স্যান্ডার্স বলেন যে রিয়েল ডেমোক্রেসি বলতে আমাদের দেশে যেটা থাকা উচিত সেটা আসলে নেই। আমাদের দেশে যেটা এই মুহূর্তে আছে সেটাকে আমরা বলি পুঁজিবাদ। পুঁজিবাদ মানে হচ্ছে যাদের ক্যাপিটাল আছে, টাকা আছে, তারাই শুধুমাত্র রাষ্ট্র চালাবে এবং তাদের স্বার্থে নীতি নির্ধারণ এগুলো তৈরি হবে। এবং আপনি দেখেছেন যে সোশ্যাল সিকিউরিটি কাটা হয়েছে, মানুষের বেসিক অনেক সাপ্লাই এর উপর এগুলোর উপর প্রভাব পড়েছে এবং মানুষের দৈনন্দিন গ্রসারির উপর প্রভাব পড়েছে। মানুষকেই যদি আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে না পারি মেজরিটির অ্যামাউন্ট অফ পিপলকে, তাহলে এটা আসলে কি ধরনের গণতন্ত্র হলো, সে প্রশ্ন তো থেকেই যায়। এখন ইলন মাস্ক আসলে তিনি ব্যবসায়ী মানুষ, তিনি আপনি দেখেছেন যে সে হোয়াইট হাউসে বরং তার একটা অফিস আছে, সেখানে তিনি কোনো গভর্নমেন্ট অফিসিয়াল না হওয়ার পরেও তিনি শুধুমাত্র ট্রাম্পের বন্ধু হওয়ার কারণে তিনি একটা ডিপার্টমেন্টের প্রধান হিসেবে তিনি সব জায়গায় গেছেন। বাজেট কাট করানোর জন্য, খরচ কমানোর জন্য যেসব ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগগুলো তিনি নিয়েছেন, কিছু সাকসেস তিনি দেখিয়েছেন, কিন্তু বিনিময়ে তার ক্ষতি হয়েছে তার ব্যবসার। আপনি দেখেছেন টেসলার অনেকগুলো মানে কমপ্লেক্সের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং আন্দোলন হয়েছে, ইলন মাস্কের বিরুদ্ধে একটা রোষ রয়েছে। এসব কিছুকে উনি প্রেশার হিসেবে দেখে উনি মনে করছেন যে উনি এখন উনার সরে যে আবার বিজনেসে মনোযোগ দেওয়া উচিত, কারণ হচ্ছে উনার তো অনেকগুলো বিজনেস একসাথে, স্পেস এক্স আছে, টেসলা আছে, উনার এক্স আছে বা টুইটার আছে, এরকম আরো অনেকগুলো উনার ব্যবসা রয়েছে এবং উনি ওইসব নিয়ে ব্যস্ত থাকতে চান। তবে হ্যাঁ, রাজনীতিতে যে উনি ইনভলভ হবেন না ভবিষ্যতে বা রাজনীতি থেকে চলে যাচ্ছেন সে কথা কিন্তু উনি বলেন। উনি বলছেন যে এখন আমি ভবিষ্যতে তো ডোনেশন দেব না, কিন্তু যদি এমন কোন পোটেনশিয়াল প্রেসিডেন্ট 2028 সালে ক্যান্ডিডেট যদি হয়, তাহলে সেক্ষেত্রে যদি ডোনেশনের প্রয়োজন হয় এবং তার যদি সেটা মানে তার তার মানে তার ফিলোসফিকে ধারণ করে, তাহলে অবশ্যই তিনি ডোনেট করবেন। এর মানে হচ্ছে উনি ভবিষ্যতে এদেশের পলিটিক্সে বাই করার জন্য মনোনীত তার পছন্দের ব্যক্তিকে প্রেসিডেন্ট করার জন্য তিনি হয়তো আবার খরচ করবেন, আবার আসবেন। তবে তার কথাগুলো এই মুহূর্তে রেটরিকই বটে, এগুলোর কোনো অ্যাকশন বা এক্সিকিউশন আমরা এখনো পর্যন্ত দেখি না। তবে আমরা মনে করি যে আমেরিকার পলিটিক্সে এই ধরনের ধনী ব্যক্তিদের ইনভলভ না হওয়াটাই ভালো, কারণ তাতে আমাদের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। আমরা চাই ইলন মাস্কের মতো ব্রিলিয়ান্ট মানুষ তিনি স্পেস এক্স নিয়ে থাকুক, টেসলা নিয়ে থাকুক, আরো গবেষণা নিয়ে থাকুক, আমেরিকার প্রযুক্তি এবং টেকনোলজিকে তিনি উত্তরোত্তর সামনের দিকে নিয়ে যায়, বিশ্বকে তার দ্বারা প্রভাবিত করুক, বিশ্বের অনেক মানুষকে সুবিধা দিক, এটাই আমরা চাই। কিন্তু যখন তিনি রাজনীতিতে ইনভলভ হন, তখন কিন্তু এটা আমাদের মধ্যে অনেক প্রশ্ন তৈরি করে, আমাদের গণতন্ত্র ব্যবস্থার উপর প্রশ্ন তৈরি করে। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, ইলন মাস্ক আসলে তার অর্থের বিনিময়ে তিনি যে জায়গাটা করে নিয়েছিলেন, আমরা মাঝখানে বলতাম যে আসলে হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প না, তিনিই আসলে পরিচালনা করছেন কিংবা বড় বড় সিদ্ধান্তগুলো তিনিই নিচ্ছেন। তিনি যে জায়গাটা তৈরি করেছিলেন এটা তো আসলে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে একরকম বলা যেতে পারে। এখন তার এই ডোনেশন কমিয়ে নিয়ে আসার বিষয়টা কি আসলেই রিপাবলিকানদের জন্য একটা হুমকির বিষয় কিনা? রিপাবলিকানদের সাথে তার এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে কিনা? আবার ডেমোক্রেটরা বলছে যে না, তার যেই একটা নেতিবাচক যে একটা প্রভাব ছিল সেটি আসলে থাকবে। বিশ্লেষকরা বলছেন যে সামনের দিনগুলোতে রাজনীতিতে একটা বড় ধরনের একটা প্রভাব আসলে থেকে যাবে। আপনার কাছে কি মনে হচ্ছে এই সব মিলিয়ে? প্রথম কথা হচ্ছে, ইলন মাস্ক যখন টাকা পয়সা দেননি রিপাবলিকান পার্টিকে, অল্প স্বল্প 1 লাখ 2 লাখ, $250,000 দিয়েছেন, তখন কি রিপাবলিকান পার্টি ক্ষতিগ্রস্ত হয়েছে? তাদের পয়সা করে প্রেসিডেন্ট ট্রাম্প তার এতটা প্রভাব, তিনি যে কোনো মানে ডাক দিলে টেন্স অফ মিলিয়ন্স অফ ডলার, হান্ড্রেডস অফ মিলিয়ন্স অফ ডলার এসে যায়, $1 বিলিয়ন এসে যায়। বিলিয়নের বেশি খরচা হয়েছে ইলেকশনে, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে। তারও প্রায় $1 বিলিয়ন তিনি তুলতে পেরেছিলেন। এখন তিনি যদি চান, যখন চান, তার পক্ষে বা তিনি তিনি যদি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান, তিনি তৃতীয় নির্বাচনে কোনোভাবে তৃতীয়বার আসার কথা বলছিলেন, চিন্তা করছিলেন, সেরকম যদি নাও হয়, আমি এরকম মোটেই আশা করি না। এর আগে কক ব্রাদার্স, একটা ধনী ধনকুবের সম্প্রদায়, 2 ভাতা, তারা টাকা দিতেন, তার মধ্যে একজন মারা গেছেন, আর একজন এখন রিপাবলিকান পার্টি যেভাবে ট্রাম্পের কুক্ষিগত হয়েছে এবং আদর্শচ্যুত হয়েছে বলে তারা মনে করেন, অন্য ভাই এখানে আর সেরকম অর্থ দিচ্ছে না। না, এটা নিয়ে কোনো রকম উদ্বেগ রিপাবলিকান পার্টিতে, এটাও একটা লোক দেখানো ব্যাপার স্যাপার, তারা বলছে তাদের কোনো রকম অসুবিধা হবে না। আর তিনি নিজেও এটার থেকে সরে গেছেন, সরে যাবেন এটা মনে হচ্ছে না। আপাত দৃষ্টিতে তার বিরুদ্ধে
দেশের জনমতে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তার ব্যবসাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা কৌশলী বক্তব্য দিয়েছেন তিনি। এবং তারপর সুযোগও রেখেছেন ভবিষ্যৎ দরকার হলে তিনি বসাতে হবে। আমার ধারণা তার যে রাজনৈতিক মতাদর্শ সেটা মোটামুটি ট্রাম্প পরবর্তী প্রার্থী যদি একটু বদলানো, তিনি মোটামুটি তার অবস্থান থেকে তিনি সেখানে সাহায্য করবেন। $420 বিলিয়ন যার সম্পদ ব্যক্তিগত, এবং মাত্র 250 মিলিয়ন দিয়েছেন। দরকার হলে আইপ্যাক যেগুলা এই সমস্ত এই যে বিভিন্ন ডাইরেক্টলি নিজে অর্থ দিতে পারেন না, কিন্তু একটা সমর্থক প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা দিতে পারেন। সেই জন্য ভবিষ্যতে 1, 2, 5, 10, $20 বিলিয়ন দেওয়ার তার জন্য মানে ভয়ঙ্কর মোটেই কোনো সমস্যা হবে না। 1, 2 নম্বর 1984 সাল 1984 নামে যে উপন্যাস, সেখানে যে পৃথিবী দেখানো হয়েছে, সেখানে মানে কিভাবে পৃথিবীকে কুক্ষিগত করা হয়, পৃথিবীকে মাত্র 2-3টা রাষ্ট্রে ভাগ করে নেওয়া হয়েছে, এবং কিভাবে মানে এই ধনিক শ্রেণীরা করে, এগুলারও একটা চিত্র তুলে ধরা হয়েছে বলে সেই দিকে পৃথিবী চলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র পৃথিবীব্যাপী গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের মানে সহ বিভিন্ন দেশে গণতন্ত্রের জন্য তাদের নেতাদের ঘুম নেই, বেচারাদের জন্য আমার সহানুভূতি হয়। তো যাই হোক, এরা নিজেদের দেশকেই এই ধরনের এই যে আপনার মনে করেন অস্ত্রমুক্ত দেশ করার জন্য, দেশকে অস্ত্র মানে প্রাইভেট লোকদের হাতে সমরাস্ত্রের মতো অত্যন্ত দক্ষ অস্ত্র এটা তৈরি করছে, তারপরে সাইলেন্সার যোগ করে ভয়ঙ্কর ভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। এইটার থেকে মুক্ত করার জন্য পারছে না তারা। যারা গান লবি আছে, গান বিক্রেতা এবং উৎপাদক, তাদেরকে তারা পয়সা করে দিয়ে মানে আইন প্রণেতাদেরকে কিনে রাখে বিভিন্ন জায়গায়। ফলে সেটার দিকে তারা নজর দিচ্ছে না। গণতন্ত্র এখানে অত্যন্ত সংকুচিত। বার্নি স্যান্ডার্সের কথা বলেছেন রশিদ সাহেব, এর আগে সেনেটর ম্যাককেইন, তিনি এই পার্টিরই একজন অসাধারণ ব্যক্তি ছিলেন। তিনি এই পার্টির মূল কনজারভেটিভ আদর্শ ধারণ করতেন, কিন্তু এট দি সেম টাইম অত্যন্ত একজন সচেতন, সৎ, মানবিক, দৃষ্টিসম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনিও চেয়েছিলেন তার ডেমোক্রেটিক সহযোগীদের সাথে একসাথে এই দেশকে এই ধরনের টাকার প্রভাব মুক্ত করা। যুক্তরাষ্ট্রে এখন যেটা আছে ক্যাপিটালিজম, এটা আসলে রিয়েল ক্যাপিটালিজম না। এই ক্যাপিটালিজমের নিন্দা প্রেসিডেন্ট কেনেডি করেছিলেন। স্টিল কর্মচারী যখন মানে ধর্মঘট করেছিল, তিনি, এরা হচ্ছে ক্রনিক ক্যাপিটালিজম, সাংঘাতদের সুযোগ সুবিধা দেওয়া, তাদের জন্য কর রেয়াত দেওয়া ইত্যাদি। এবং সেটা করতে গিয়ে ধরা যাক মেডিকেয়ার এগুলা সংকুচিত করা, সেফটি নেট গুলাকে ক্ষতিগ্রস্ত করা। ফলে এইটা আরেক চিত্র আমরা দেখতে পাচ্ছি না। এই মানে মাস্কের কথা বলতে গিয়ে এতগুলো কথা আসলো, কিন্তু এগুলো সব ধানাই পানায়, এগুলো সব ভুয়া কথা। এটার ভেতরে কোনো সারবত্তা নেই। তিনি সরে যাবেন না, এবং তিনি একটি পেনি না দিলেও রিপাবলিকান পার্টির কোনো বিন্দু মাত্র কোনো ক্ষতি হবে না। তারা অর্থের অবিরাম সাপ্লাই পেতে থাকে। জি, আমরা একটু আন্তর্জাতিক প্রসঙ্গে যেতে চাই, বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনাকে দিয়ে শুরু করি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো মত পার্থক্য কিংবা বিভেদ নেই বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার একটি সংবাদ সম্মেলন করে এটি জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। এর আগে বিগত কয়েকদিন আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু সিদ্ধান্তের, বেশ কিছু কর্মকাণ্ডের বেশ কঠোর সমালোচনায় সেনাবাহিনী করছিল। ঠিক এই মুহূর্তে আসলে নিজেদের অবস্থান থেকে সরে আসা কিংবা ভিন্ন রকম বক্তব্য দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ এই প্রশ্নের জন্য আপনাকে। আসলে আমরা প্রেস ব্রিফিং এ যা শুনি, আসলে ভিতরে পর্দার আড়ালে কি ঘটে সেটা বুঝতে হলে আপনাকে অনেক ভালো সাইকোলজি বুঝতে হবে ওভার দ্য সিচুয়েশন দ্যাটস প্রিভেলিং ইন বাংলাদেশ রাইট দিস মোমেন্ট। আমরা যেগুলো দেখে আসছি যে ফার্স্ট অফ অল আমি একটা জিনিস পছন্দ করি ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা অনেস্টলি বলেন, যে আসলে তিনি তো ক্ষমতা আসতে চান নাই, তাকে নিয়ে আসা হয়েছে, এবং যারা অন্যান্য উপদেষ্টা রয়েছেন তারা তাদের ব্যুরোক্রেসির খুব ভালো অভিজ্ঞতাও তাদের নেই, এবং তার রাজনৈতিক অভিজ্ঞতা তাদের নেই।
এমন একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যে দিয়ে যখন আপনি রাষ্ট্র চালাবেন, তখন তাদের ভুলভ্রান্তি হওয়া, দূরত্ব তৈরি হওয়া, রাজনৈতিক দলদের সাথে দূরত্ব তৈরি হওয়া, সেনাবাহিনীর সাথে দূরত্ব তৈরি হওয়া, এগুলো মাঝে মাঝে ঘটবেই। এটা হচ্ছে অস্বাভাবিক কিছু না। তবে এই দূরত্বগুলো পূরণ করার জন্য যে উদ্যোগগুলো নেওয়া উচিত, সেগুলো যদি যথার্থ হয় তাহলে কিন্তু এই গ্যাপগুলো থাকে না। যেমন ধরেন যে ডক্টর ইউনূস খুব যথার্থই যে কাজটি করেছেন, যে রাজনৈতিক দলগুলোকে উনি ডেকে নিয়ে এসেছেন যখন উনি দেখছেন যে তিনি অনেক কাজ করতে পারছেন না, কিংবা কিছু কিছু সিদ্ধান্ত তার বিতর্ক তৈরি করছে। বিশেষ করে একটা অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারণী বিষয়ে তার সঠিক সিদ্ধান্ত তিনি নিতে পারেন কিনা সংবিধান অনুযায়ী, কিন্তু এটা তিনি পারেন না। তারপরে কিছু নীতি নির্ধারণী বা সার্বভৌমত্ব বিষয়ে কিছু সিদ্ধান্ত বা সংবেদনশীল কিছু সিদ্ধান্ত নেওয়ার ফলে, বিশেষ করে ওই আপনার করিডোর মায়ানমারের সাথে এবং আমাদের একটা বন্দর বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো, তো এই জন্যই দূরত্বটা বাড়ার পিছনে কিন্তু এগুলোই ছিল মূল কারণ। তো অবশেষে এই ভুল বুঝাবুঝিগুলো আমার মনে হয় অনেকটা দূর হয়েছে। উনি প্রত্যেকটি দলকে ডেকেছেন, তাদের কথা শুনেছেন, তাদের সাথে মত বিনিময় করেছেন এবং দলগুলো তাকে যথেষ্ট সাজেশন দিয়েছে। বিশেষ করে আমি মনে করি এখানে জুনায়েদ সাকি যে সাজেশনটা দিয়েছিলেন, যে একটা যদি ঐক্যমত একটা যদি পরিষদ থাকতো বা সরকার থাকতো বা ঐক্যমত একটা অ্যাডভাইজারি বোর্ড যদি থাকতো, যেখানে রাজনৈতিক দলগুলোর সাথে সংবেদনশীল সিদ্ধান্তগুলো আলোচনা করে নেওয়া হতো, তাহলে কিন্তু কম্পারেটিভলি অনেক ভালো হতো। এট দ্য সেম টাইম সেনাবাহিনীও কিন্তু বাংলাদেশের ডেডিকেটেড একটা আপনার রেগুলার ফোর্স, যেটা বাংলাদেশের সার্বভৌমত্ব ডিপেন্ড করার জন্য তারা জীবন দিতে প্রস্তুত রয়েছে। তাদের সাথে আমরা মনে করি যে এই জুলাই আগস্টের যে একটা ক্রান্তিকাল মোমেন্ট ছিল, সেখানে কিন্তু সেনাবাহিনীর একটা ব্যাপক অংশেরও কিন্তু তাদের সমর্থন এবং তাদের কিন্তু আলটিমেটলি, যেমন ওয়াকার ইউনূস তো এখনো রয়ে গেছেন, বিকজ যে তাদের নিরপেক্ষতা বা তাদের যে ডিটারেন্ট জায়গাটা থাকা, সেটা কিন্তু আলটিমেটলি এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে আলটিমেটলি এটাকে সহযোগিতা করেছে। সেক্ষেত্রে সেনাবাহিনী একটা বড় ফ্যাক্টর বাংলাদেশের মধ্যে, রাজনৈতিক দলগুলো একটু বড় ফ্যাক্টর। এই কারণে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর সাথে আলোচনা করে নেওয়া হয়, তাহলে সেটা বিতর্ক মুক্ত হয় বা কম বিতর্ক তৈরি হয়। তো আমার মনে হয় যে বর্তমানে যে অবস্থা চলছে, এই মুহূর্তে আমরা অবস্থা কিছুটা ট্যাকল দিতে পেরেছি, কিন্তু তারপরে একটা অর্ডিন্যান্স নিয়ে এখন একটা আন্দোলন চলছে এবং এই বিষয়ে একটা, আপনি জানেন, একটা আইন অর্ডিন্যান্স জারি করা হয়েছে, যে যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী তারা যদি কোনো রেগুলার শিষ্টাচার বহির্ভূত বা আপনার এমন কোনো কাজ করেন যেটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে না, তাহলে তাৎক্ষণিকভাবে তাদের ব্যবস্থা নেওয়ার যে ক্ষমতা দেওয়া হয়েছে, এতে ব্যুরোক্রেসি বেশ কিছুটা চটেছে বা খেপেছে। আমার মনে হয় যে এগুলো সিদ্ধান্ত নেওয়ার আগে এটা যদি হলিস্টিক অ্যাপ্রোচ হয়, কিংবা এটা যদি ইনক্লুসিভ সিদ্ধান্ত হয়, তাহলে কিন্তু আমরা বিতর্কতা অ্যাভয়েড করতে পারি এবং সেটাই হওয়া উচিত বর্তমানের প্রেক্ষিতে, আমার কাছে যেটা মনে হয়। জি, সৈয়দ মাহমুদুল্লাহ, নির্বাচনে আসার কথা বলা হচ্ছে। বড় যে রাজনৈতিক দল বিএনপি একদিকে যেমন হচ্ছে তারা বৈঠক করেছেন মোহাম্মদ ইউনূসের সাথে, কিন্তু অপরদিকে কিন্তু রাজপথে তাদের কর্মসূচি চলমান। আবার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আসলে সংহতি প্রকাশ করার মতো কোনো বার্তা তারা দিচ্ছেন না, বরং বিরুদ্ধেই কথা বলছেন। আপনার কাছে আসলে কি মনে হচ্ছে সবকিছু মিলিয়ে বর্তমান যদি পরিস্থিতি আপনাকে আসলে পর্যালোচনা করতে বলি, কি বলবেন? প্রথম হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান আর্মি চিফ কয়েকদিন আগে যে কথা বলেছেন, সেই কথা থেকে আর্মি যে সরে এসছে তা না। তারা ওই যে ধারণা করা হচ্ছিল, ভুল বুঝাবুঝি পত্রপত্রিকায় মিডিয়াতে যে স্পেকুলেশন করা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে, সেইটার একটা ব্যাখ্যা দিয়েছে। এর আগে ডক্টর ইউনূস বলেছেন তিনি পদত্যাগ করবেন, আর্মি চিফের ওই বক্তব্য, এবং এর আগে আর্মি চিফ অন্য দুই বাহিনীর চিফ সহ 3 জনে মিলে সেখানে দেখা করেছেন এবং নিশ্চয়ই একই ধরনের বার্তা দিয়েছেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, বন্দরের ব্যাপারে এবং মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে, রাখাইন, এই সমস্ত সংবেদনশীল ইস্যুতে নিশ্চয়ই তারা কঠোরভাবে স্পষ্টভাবে বলেছেন এবং নির্বাচনের তারিখ ইত্যাদির ব্যাপারে এই কথা তারা বলে এসছেন। তো ফলে তার ডক্টর ইউনূস চাপ বোধ করেছেন এবং চাপ বোধ করে প্রথমে তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করবেন বলে চিন্তা করছেন, নিজে বলেননি। তার উপদেষ্টারা, ছাত্ররা যারা দল করেছে, তরুণরা, তাদের পক্ষ থেকে একজন, তারা বলেছে, তিনি নিজে বলেননি। এর পরবর্তীতে তারা আবার ক্যাবিনেটের মিটিং করেছেন, করে একটা স্টেটমেন্ট দিয়েছেন ডক্টর ওয়াহিদুজ্জামান। তিনি বলছেন যে শিক্ষা বিষয়ক অর্থনীতিবিদ তিনি, কিন্তু শিক্ষা বিষয়ক উপদেষ্টা। তিনি বলছেন যে না, ডক্টর ইউনূস যেখানে আছেন সেখানেই থাকবেন, তিনি পদত্যাগ করবেন নাই। এর পরবর্তীতে আরো সিগনিফিকেন্ট একটা স্টেটমেন্ট দেওয়া আছে সরকার পক্ষ থেকে, তার প্রেস সচিব শফিক এবং আরো উপদেষ্টাদের পক্ষ থেকেও কারা কারা যেন বলেছেন। সেটা হচ্ছে, এবং সরকার পক্ষ থেকেই বলা হয়েছে যে যদি
তাদের উপরে চাপ সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে, জনগণকে জানিয়ে তার পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। তার মানে আর্মির চিফের বক্তব্যের বিরুদ্ধে একটা থ্রেট দেওয়া হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। ফলে এটা স্পষ্টত বোঝা যাচ্ছে এইটা একটা ব্যাপার। মানে তারা আর্মি চিফকে, এর আগে আরো গুজব ছড়ানো হয়েছিল যে বর্তমান আর্মি চিফকে সরিয়ে আর্মির আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন লেফটেন্যান্ট জেনারেল, তাকে চিফ করার প্ল্যান হচ্ছিল। এবং ফলে পরবর্তীতে ওয়াকারুজ্জামানের বক্তব্য আসে। নিশ্চয় ওয়াকারুজ্জামানের নিজের অবস্থান সংহত করতে পেরেছেন বলে ওই ধরনের স্টেটমেন্ট তিনি দিতে পেরেছেন। তো ফলে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে তার মধ্যে। আর আমরা যেটা ভাবি ডক্টর ইউনূস সম্পর্কে, ডক্টর ইউনূসের আমলে মানে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তিনি কারোর সাথে এই যে করিডোরের ব্যাপারটা, বন্দরের ব্যাপারটা, সেন্ট মার্টিন সম্পর্কে যে সমস্ত কথাবার্তা শোনা যায়, এগুলো অত্যন্ত সার্বভৌমত্বের বিষয়। এবং এই সমস্ত কারণে এইটা নিরাপত্তা বাহিনী, সশস্ত্র বাহিনীর সাথে এটা আলোচনা করা উচিত। যে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে জেনারেল ওয়াকার যেটা বলেছেন, একটা নির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে। এক, দুই নম্বর হচ্ছে এই সমস্ত সংবেদনশীল ব্যাপারে তাদেরকে সংশ্লিষ্ট, যখন একটা সরকার যে কোনো সাধারণ মেজর সিদ্ধান্ত নেয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে সরকারের, প্রশাসনের, তাদের সাথে পরামর্শ করতে হয়। না করে তারা একটিভাবে সিদ্ধান্ত নিয়েছেন। তো এইটার কারণে আরেকটা হচ্ছে যে আমরা মানে ডক্টর ইউনূসের ক্ষমতা আসা, তার পর্দার অন্তরালে কি ঘটেছে না ঘটেছে সেটা সম্পর্কে অনেক তথ্য ইতিমধ্যে মিডিয়ে এসছে। ফলে একেবারে তিনি ফেরেস্তার মতো ওরা ছাত্রা আন্দোলন সফল করলো আর তাকে তাদের উপরে কোনো উপর থেকে বানিয়ে এসছে, তারা ডাকিয়েছেন তা না। পর্দার অন্তরালে অনেক কিছু ঘটেছে, আগেই একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে এবং তিনি এসে ক্ষমতা করছেন। এই বইটার কথা উল্লেখ করি, এই বইটাতে অনেক তথ্য এসে গেছে এবং অধিকাংশ তথ্য এই বইতে এসে যুক্তরাষ্ট্রের অবমুক্ত দলিলের ভিত্তিতে। তো যাই হোক, মানে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে, এটা দুঃখজনক। এবং আরেকটা কথা আপনি শোনেন, ওই যে মানে উপদেষ্টা পরিষদের মিটিং এর পর আবার এই গত পরশু সম্ভবত আরেকটা আছে, এই ছাত্র গ্রুপেরই কারা যেন তার পক্ষে বলেছে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করতে চান তারা। পর্দার অন্তরালে আরেকটা ঘটনা ঘটছিল, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার জন্য উনি নিজেও চান, ক্ষমতালোভী ব্যক্তি, ব্যক্তিগত প্রচারে বিশ্বাসী ব্যক্তি, তাকে রাষ্ট্রপতি করে এবং সেটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের কোনো একটা ব্যবস্থার মাধ্যমে সেটা করে প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু করা, এবং এই তারেক জিয়া যদি ক্ষমতা আসেন নির্বাচন দেবে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারে এই ধরনের কথাবার্তা এখন মানে আসছে যে তারেক জিয়া ওইটাতে রাজি হননি। ফলে মানে তার সাথে নিশ্চয়ই না এই ধরনের কথাবার্তা হয়েছে বলে হচ্ছে। কথাবার্তা তার সাথে প্রেসিডেন্সিয়াল সিস্টেম করা, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন এবং নির্বাচন হলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন, কিন্তু প্রেসিডেন্সিয়াল সিস্টেমের আন্ডারে। মানে তখন প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা কম থাকবে। প্রধানমন্ত্রী মশিউর রহমান সিনিয়র মিনিস্টার ছিলেন, শাহ আজিজ প্রধানমন্ত্রী ছিলেন, ওই ধরনের মানে রাষ্ট্রপতির নির্দেশিত ব্যক্তি হিসাবে তিনি দেশ চালাবেন। এই ধরনের নানা ধরনের কাণ্ড কারখানা পর্দার অন্তরাল চলছে। এবং এই যে ছাত্ররা যে নাগরিক পার্টি করেছে, এরা জামাতের বি টিম। জামাত চাচ্ছে যে ইলেকশন যতই পাবলিক এখন যা বলুক না কেন, ইলেকশন বিলম্বিত করে এই ছাত্রদের গ্রুপকে এবং জামাতকে সুসংগঠিত করা এবং বিএনপিকে অনেকটা বিএনপির ক্ষমতা, বিএনপি যেন একক সংখ্যাগরিষ্ঠতা, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, 2/3 দূরের কথা, এমন অবস্থা যে বিএনপি যেন একক সংখ্যাগরিষ্ঠতা না পায়। যদি নির্বাচন বিলম্বিত হয় সেটা তারা নিশ্চিত করতে পারবে বলে আশা করছে। ফলে এই টানাপোড়েন গুলো এখন থাকবে। এখন নানা কারণে মোটামুটি ভাবে তিনি সম্ভবত এই ধরনের আশ্বাস দিয়েছেন সব ধরনের রাজনৈতিক দলগুলোকে একসাথে করে মিটিং, যেটা সর্বশেষ করেছেন। এরকে বিএনপি 5 দিন পর্যন্ত চেষ্টা করেছে তার সাথে মিটিং করার জন্য, অনুরোধ করেছে, তিনি রাজি হননি। এই ওয়াকারুজ্জামানের বক্তব্যের পরে আকস্মিকভাবে তাদের সাথে নিয়ে কথাবার্তা বলেছেন। ঘটনা দেখছেন কি কাণ্ড হচ্ছে। ফলে এখন এই বিএনপি এদের যে মিটিং হয়েছে, মিটিং এর সিদ্ধান্তের কারণে তারা
এখন ভালো ভালো কথা বলছেন। আবার এট দি সেম টাইম এই যে এতদিন পর্যন্ত ভারতের ব্যাপারে এই আরেকটা কথা তিনি বলছেন, এইবারে ডক্টর ইউনূস আবার বললেন বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সাথে অবশ্যই সার্বভৌম সমমর্যাদার ব্যক্তির সক্ষম। ভারত আমাদের উপর আধিপত্যবাদ বিজাত করবে, এটা কেউ চায় না। কিন্তু এট দি সেম টাইম ভারতকে আবার তিনি বলছেন যে বাংলাদেশে যত কিছু হচ্ছে এই যে মিলিটারিটার ব্যাপারে আর ইনডাইরেক্ট এটা ইঙ্গিত। এই যে ওয়াকারুজ্জামান বক্তব্যের পরে এতদিন পূর্ণ কথা, এখন বলা হচ্ছে যে ভারতই বাংলাদেশকে এই অস্থিতিশীল করার জন্য, এই সরকারের উপরে প্রভাব বৃষ্টি করার জন্য, চাপে রাখার জন্য এই সমস্ত কাণ্ড করছে। এখন ভারতের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে শেষ পর্যন্ত তার ক্ষমতা লিপসা থেকে শুরু করে নানা ঘটনাগুলো আরো বেশি বেরিয়ে আসবে। কিন্তু আমি আশা করব বাংলাদেশ স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে এবং আমাদের রাজনৈতিক নেতৃত্ব এটাই আবার পরিবর্তন। তো যেমন শেখ হাসিনা চালু করতে চেয়েছিলেন, চেষ্টা করেছিলেন যে তারেক জিয়াও সেই পথে হাঁটবেন, এটা সত্য। কিন্তু এট দি সেম টাইম জনগণের উপরে ছেড়ে দেওয়া, জনগণ যদি ভুল করে ভোট দিতে তাহলে তারা সাফার করবে, লেট দেম সাফার, যে বিএনপি আসুক যেই আসুক, কিন্তু জনগণের উপরে ছেড়ে দেওয়া এবং সার্বভৌমত্বের উপরে মানে হস্তক্ষেপ করে, ক্ষতিগ্রস্ত করে, ক্ষুণ্ণ করে এই ধরনের কোন ব্যবস্থা থেকে বিরত থাকা। কি অ্যারেঞ্জমেন্টের ভিত্তিতে তিনি একটার পর একটা সিদ্ধান্ত নিয়েছেন, কার সাথে পরামর্শ করে নিয়েছেন, এগুলো দেখা উচিত। এবং এই নাগরিক পার্টির প্রতি তার দুর্বলতা, যারা তার নিয়োগকর্তা তিনি বলেছেন মাস্টার মাইন্ড বলেছেন মাহফুজ আলমকে, এদেরকে তিনি আশেপাশে রেখেছেন এবং এই মাস্টার মাইন্ডদের সাথে কতদিন আগে থেকে তার সংযোগ হয়েছে, কিছু তথ্য তো অলরেডি এসে গেছে, আরো তথ্য আসবে। তো আমরা খুব আতঙ্কিত তার আচরণে, তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে। কিন্তু বিএনপি যদি চাপ বজায় রাখে, জনগণের পক্ষ থেকে অন্যান্য রাজনৈতিক দল যদি চাপ বজায় রাখতে পারে, মানে সোশ্যাল আমাদের সিভিল সোসাইটি যদি চাপ বজায় রাখতে পারে, তাহলে আশা করব তারা ডিসেম্বর, এখন কিন্তু ডিসেম্বরে নেই, ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে। তো ফলে যাই হোক, ফেব্রুয়ারি মার্চের ভিতরে যদি আগামী বছর মধ্যে নির্বাচন হয়ে যায়, আমরা চাইবো একটা নির্বাচিত সরকার দেশের শাসনভার গ্রহণ করুক। বাংলাদেশ মোটামুটি ভাবে কিছুটা ক্ষুণ্ণ খর্ব ব্যবস্থার ভিতরেও গণতন্ত্র থেকে গেলে সেটাই আমাদের দেশের জন্য মঙ্গল হয় বলে আমরা মনে করি। এত নায়কত্ব ক্ষমতা লিপ্সুদের হাত থেকে যদি রাষ্ট্র রক্ষা পায় সেটাই লাভ হবে। পরিবারতন্ত্রের হাত যদি কিছুটা অন্তত সংকুচিত হয় সেটাই দেশের লাভ হবে। জি, অসংখ্য ধন্যবাদ দুজন অতিথিকে। আজকের মতো সময় শেষ হয়ে গেছে, দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে ছিল আজকের মতো। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।